যেদিনকে যেদিনকে ভাবি খুব হেলদি খাবো সেদিনকে এরকম কিছু একটা হয়েই যায়। তবে ব্যাঙ্গালোরের ওয়েদার এই সময়টা কত সুন্দর থাকে এটা তো আর বলার দরকার নেই। এটাকে সরা বাংলাতে আর অ্যাসামিজে হরাই বলে। ভালোই কেটেছে, মানুষের মতো মানুষ লাগছে এখন। এতদিন ধরে আমি বিরক্ত হয়ে গেছিলাম, কম্বল টম্বল নিয়ে বসেছি বাইরে, ওয়েদারটা এত সুন্দর, মানে খেয়ে দিয়ে ওঠার পরে এখন না একদম ঝিমিয়ে পড়ছি। বাড়ি আসতে আমার খুব ভালো লাগে। রিমো আমাকে হোমসিক বলে, কিন্তু আমি ঠিক হোমসিক নই। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে পাওয়া আমার ভাত কাপড়ের বেনারসি বলতে পারো। ডিনারের প্রস্তুতিটা নেই, তরকারি করা আছে কিন্তু সত্যি বুঝে পাচ্ছি না, ভাত খেতে একদম ইচ্ছা করছে না, আর রুটি বানাতে আমার একেবারেই মন নেই। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি পেঁয়াজ পরাঠা, লেটস সি, হোপফুলি ভালোই হবে। এক্সারসাইজটা জাস্ট কমপ্লিট হলো। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। আজকে আরেকটা দিনে মার্গারিটার সকালে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকে ব্লগটারই কন্টিনিউয়েশন এটা। অ্যাকচুয়ালি তো এখানে অতটা ইভেন্টফুল লাইফ তো হচ্ছে না, তাই পুরো দিনে তোমাদেরকে খুব ডেলি লাইফটা দেখিয়ে না ঠিক বোর করতে চাই না। তো সেই কারণে আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে অনেক দিন বাদে আমি খুব খুশি, কারণ কি আমি আজকে অনেকদিন বাদে সকাল সকাল উঠেওছি আর এক্সারসাইজও স্টার্ট করতে পেরেছি। কারণ মাঝখানে একেবারে বন্ধ হয়ে গেছিলো, জানো, এক সপ্তাহ আমি এক্সারসাইজ করিনি। তার মানে গিয়ে আমার যা কষ্ট হতে চলেছে না, চন্দ্রাদি আমাকে খুব বকাও দেবে, প্লাস আমার বডির ফ্লেক্সিবিলিটিটাও অনেকটা কমে যায় না। কারণ কি ডেলি বেসিসে করলে কি হয়, তোমার বডি ফ্লেক্সিবল হয়ে যায় অনেকটা বেশি, যেটা হয়েও গিয়েছিল। এখন আবার জিনিসটাকে স্টার্ট করতে হবে। ওঠাটা বড্ড বড় প্রবলেম এখানে, কারণ কি নিচেও ঘুমোচ্ছি, তাতেও আমি তাড়াতাড়ি উঠতে পারছিলাম না, ওপরে ঘুমোচ্ছিলাম তাতেও উঠতে পারছিলাম না। কালকে রাত জেগে জেগে আমি আর মা যেন অনেক ইনস্টাগ্রামে অনেক কাজকর্ম করেছি, তো সেই সবের জন্য অনেকটা দেরিও হয়ে গেছিলো। গল্প তো লেগেই থাকবে, কিন্তু বাইরের ওয়েদারটা তোমাদেরকে জাস্ট না দেখিয়ে পারছি না। প্রচণ্ড গরম আজকে, আর এই ওয়েদারটা না সকালবেলাতেই হয়ে গেছে। ধরো উঠেছি 8টার পরে, তখন থেকেই চারদিকে প্রচণ্ড রোদ, আকাশ একবারেই পরিষ্কার, কোনো বৃষ্টির কোনো আভাসই নেই। আর এই সময়টাতে না মার্গারিটাতে বলো বা আসামে খুব প্রচণ্ড গরম হয়ে যায়, আর সেই গরমে আমাদের কষ্টটাও খুব বেড়ে যায়। একেবারেই পারছি না সহ্য করতে। আমার মনে হয় এই অভ্যেসটা একদম চলে গেছে ব্যাঙ্গালোরে থেকে থেকে। যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো, আই থিঙ্ক এটা সবাই রিলেট করতে পারবে। যখন আমরা ব্যাঙ্গালোরে ছেড়ে যখন এইদিকে আসি, যেই সময়টাতেই আসি, স্পেশালি এই মার্চ থেকে মার্চও বলবো না, এপ্রিল থেকে শুরু করে পুরো নভেম্বর মাস অবধি, যতক্ষণ না পুরো ঠান্ডাটা পড়ছে ততক্ষণ প্রচণ্ড কষ্ট হয়। আমি সবাইকে দেখেছি, তারা মানে ঘেমে চুয়ে শেষ। আমাদেরও সেম সমস্যা, আর আমি তো এখন অনেকদিন এখানে আছি, তো কষ্টটা সহ্য হলেও জাস্ট নেওয়া যাচ্ছে না। সমানে গল্প শুনছি, কি বৃষ্টি ব্যাঙ্গালোরে, কি ঠান্ডা ব্যাঙ্গালোরে, এই জিনিসটা খুব মিস করছি। তোমরা সবাই খুব এনজয় করছো, কোনো ব্যাপার না, কিছুদিনের মধ্যে আমি ওখানে পৌঁছে যাবো, দিয়ে আমিও এনজয় করবো। এবার তো মা বাবাকেও বলছি, মাকেও বলছি, চলো চলো ব্যাঙ্গালোরেই চলো, এখানে গরমে আর থাকতে হবে না, যা কষ্টটা হচ্ছে। এত ভালো এক্সারসাইজ করে আজকে হচ্ছে এটা ব্রেকফাস্ট। যেদিনকে যেদিনকে ভাবি খুব হেলদি খাবো সেদিনকে এরকম কিছু একটা হয়েই যায়, আর এগুলো থেকে তো মুখ ফেরানো মুশকিল। তো কাবুলি চানার ঘুগনি, আর তার সাথে হচ্ছে লুচি। আর এই দেখো এখানে রাখা আছে কলিতার দোকানের মিষ্টি। এটা কিন্তু এখানে ভীষণ ফেমাস, মার্গারিটাতে কলিতার দোকান সবাই চেনে। রসগোল্লা, কলিতার দোকানের লালমোহন, দই, আর কি ভালো মা? সব ভালো। রসগোল্লাটা তো দুর্দান্ত হয়, লালমোহনটাও খুব ভালো, আর দইটা তো আগের দিন তোমাদেরকে খেয়ে ফিডব্যাক দিয়েই দিয়েছি। তো কলিতার দোকান থেকে মিষ্টিটা আসে যখন আমরা আসি, আমরা না আসলেও আসে, ওটা সবসময় আসে, সবসময় আসে। মানে আমি বিয়ের সময় থেকে শুনছি কলিতার দোকান, আর ওনারা বেশ খোঁজ খবরও করে। খুব চলতি দোকান তো, সবসময় ওখানে রানিং, একদম জিনিস আসছে আর শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা ছিল। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজ শুক্রবার, আর হ্যাঁ এখন 11:15 বাজে, আর আমি বাড়িতে। আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, অনেক রিকোয়েস্ট করার পর একটা দিন ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি। কারণ আজকে ওয়ার্ক ফ্রম হোম না হলে হচ্ছিল না। অ্যাকচুয়ালি আমার যেতে প্রথম কথা ইচ্ছা ছিল না, সকাল থেকে বৃষ্টি একটা পড়ে যাচ্ছে টিপির করে। সেকেন্ড হচ্ছে আমার চুল কাটানোর রয়েছে, সুযোগ হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে এগুলো করি, তার উপরে ঘরটারও পরিষ্কার করার আছে, সবকিছু মিলিয়ে আনলাম না আজকের দিনটা ওয়ার্ক ফ্রম হোম নেব। ওই কাজের মাঝখানে, বেসিক্যালি অফিসের কাজের মাঝখানে ঘরের কাজ, আর ঘরের কাজের মাঝখানে অফিসের ওয়ার্ক, দুটোই ব্যালেন্স করে চলতে হবে। তো আমি এখন ঝটপট করে আগে বের হই, নিচে যাই। নিচের কাছেই মনে হচ্ছে একটা সেলুন দেখেছিলাম, তবে আই এম নট শিওর। তো হোপফুলি এখানে কাছে পিঠেই পেয়ে যাবো, যদি না হয় তাহলে আমার সেই কাছে মনে হলে যেতে হবে। তো যাই, আগে চুলটা কাটিয়ে আসি।
ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। এখানে এত সুন্দর ওয়েদার, মানে লিটারেলি একটু ঠান্ডা ঠান্ডাই ব্যাপারটা। আর মার্গেরিটাতে রিনি সকাল সকাল ফোন করেছিল, তখন বলছে এত পরিমাণে গরম, একদম মানে ওভেন টাইপ হয়ে রয়েছে, প্রচুর গরম পড়ে যায় এই সময়টা মার্গেরিটাতে। এই জুলাইয়ের পর থেকে প্রায় জুলাই মিড বা জুলাইয়ের এন্ডের পর থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত এত বিভৎস গরম পড়ে, সেই দুর্গাপূজা পর্যন্ত এখন একদম জ্বালাপুরা গরম হয়ে যায়। মার তো র্যাশেসও হয়ে যায়, এখন সহ্যই হয় না এত গরমে। কিন্তু হয়তো করার নেই, বলো, যে যেখানে যেরকম অ্যাডজাস্ট হয়ে যায়। তবে ব্যাঙ্গালোরের ওয়েদার এই সময়টা কত সুন্দর থাকে এটা তো আর বলার দরকার নেই। এখন সেলুনটা, হ্যাঁ সেলুন খুঁজতে বেরিয়েছি না আমি, ঠিক। তো সেলুনের কাজটা শেষ করি। তবে আজকে পুরো দিন বাইরে থেকে করবো কি আমি নিজে এটা ভাবছি। মানে বাড়ির কাজ আছে, অফিসের কাজ আছে, ঠিক আছে, কিন্তু প্রচণ্ড বোর হবো। অফিসে থাকলে অ্যাটলিস্ট 2-3 জন মানুষ থাকে কথা বলার, রিয়াদের বাড়িতে চলে গেল অনেক মানুষ থাকে, আজকে পুরো দিন বাড়িতে একা বসে থাকতে হবে আমার। এটা একটা ভাবলে এখন কেমন লাগছে। অফিসে গেলে কি ভালো হতো নাকি। যাই হোক, এমনি তো এই সপ্তাহে তো রিয়াদের বাড়িতে যাওয়ারও প্ল্যান নেই। তো দেখি, সেলুনটা এদিকেই ছিল, তাহলে আগে দেখে আসি, একটু খুঁজে নেই, দেখি চুলটুল কাটাই, তারপরে আসছি। এই লাইনেই কোথাও একটা আছে, এখানে তো দেখছি না, নাকি আমি ভুল দেখেছি কি জানি, হয়তো আমি ভুল দেখেছি। ও না, এই তো মেন্স সেলুন, M2Z অন মেন্স সেলুন। চলো করিয়ে নিই। এদিকে একটা মেন্স সেলুন, এদিকে ওমেন্স সেলুন, দুটোই আছে। খালি ভাইয়া ভালোই কেটেছে, মানুষের মতো মানুষ লাগছে এখন। এতদিন ধরে আমি বিরক্ত হয়ে গেছিলাম, এত বাজে একটা চুল হয়ে রয়েছিল, কোনো না শেভ করা যায় না কিছু, একদম সব কার্ল। আমার চুল একটু লম্বা হলেই কার্লদের মতো হয়ে যায়, একদম ভালো লাগে না আমার। তবে এক সময় এরকম চুল ছিল না, এখন এত হালকা হয়ে গেছে। দোকানের লোকটাও বলছে যে তোমার চুল এত হালকা। আমি বললাম হ্যাঁ, এখন এটা রিসেন্টলি, মানে ইন দ্য লাস্ট 10 years হয়েছে। ব্যাঙ্গালোরে আসার পর আস্তে আস্তে চুল খারাপ হতে হতে এমনই হয়েছে, এখন মানে মাঝখানে শীতই দেখা যায়। আগে এত ঘন চুল ছিল ছোটোবেলার ফটো তোমরা দেখেছই, মানে এত সুন্দর চুল ছিল আমার। এখন আমার নিজেরই সত্যি খুব খারাপ লাগে। আমি যদিও এরকম টক্সিক কিছু বা মানে কেমিক্যালি কিছু খুব একটা লাগাই না, মাথায় তেলটা এখন দেওয়া হয় না, এটা একটা ব্যাপার হয়েছে। ব্যাঙ্গালোরে আসার পর থেকে না মাথায় তেল দেওয়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির পরিমাণটা কিন্তু এখন বেড়ে গেছে, বেশ ভালোই। ঝিরিঝিরিটা একদম গুড়ি ঝিরিঝিরি পড়ছিল, ওটা থেকে একটু দেখছি এখন বড় ফুটাই পড়ছে। তো যাই এখন বাড়িতে গিয়ে স্নান টান করে পুজো বালি দিয়ে তারপরে একবারে অফিসের কাজ নিয়ে বসবো। আবার রান্নাও করতে হবে, কিন্তু খেতে তো হবেই। দেখা যাক কি করি। পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে আমি খাবার দিয়ে দিয়েছি। এবার আমি আমার খাবার জোগাড় করতে যাব। তবে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, এই যে এই ড্রেসটা যেটা শিলিগুড়ির থেকে আনা হয়েছিল, লাড্ডু গোপালের ড্রেসটা, সুতির একটা জামা, রিনি খুব পছন্দ করে এনেছিল। তো এখন গোপালকে এটাই পরানো রয়েছে। চলো ঠাকুরকে ভোগ দিয়ে এবার আমি আমার পেট পূজার কিছু ব্যবস্থা করি। কি করবো জানি না, সিদ্ধ ভাতই ভাবছি করে নেবো। সময় হয়ে গেছে অনেকটাই, প্রায় 1:30 বাজে। এখন কিছু রান্নাবান্না করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তাও দেখি কিছু একটা করে রাখলে রাতেও আমার সুবিধা হবে। আজকে আমরা শুক্রবার, চলো দেখি রান্না করে ঢুকি। কিছু করার নেই, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। ঢুকে পড়েছি কিচেনে, অনেকক্ষণ ধরেই ভাবছি কি বানাবো। তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে একটা ছোট ফুলকপি পড়ে রয়েছে, তো ফুলকপি তরকারি ভাবছি বানিয়ে নিই। ফুলকপি তরকারি আর ভাত বানিয়ে নিলে আমার এখনের দুপুরের খাওয়া আর রাতের দুটো আমার ব্যবস্থা হয়ে যাবে। রাতে তার সাথে অ্যাডিশনাল যদি আরো কিছু বানাতে লাগে বানিয়ে নেবো। তবে
ক্যামেরাতে নিজেকে দেখেই মনে হচ্ছে যে অনেকটা একটু মানে ওয়েট লস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সত্যি হয়েছে। আজকে রিনিকে ফোন করে বলছিলাম আমি যেদিন এসেছি এমনি তো শরীর খারাপ ছিল, সেদিন রাত্রেবেলায় আমি তোমাদেরকে বলছিলামই যে আমরা এত খাওয়া দাওয়া করছি, ওয়েট পুট অন করেছি, তো আমার মাথার মধ্যে এটা ছিল। এসে ওয়েট মেপেছিলাম, তো তখন যা ওয়েট ছিল অলমোস্ট মানে 100 পৌঁছিয়ে যেত আর একটু হলেই। তো বুঝে নাও আমি আর এক্সাক্ট নাম্বার দিচ্ছি না, তবে আজকে মেজার করেছে দেখছি অলমোস্ট 5.5 কেজিস কমেছে 3 উইকসে। 5.5 কেজি, সো ফিলস লাইক অ্যান অ্যাচিভমেন্ট। যাই হোক, কিন্তু আরেকটু ওয়েট লুজ করতে হবে, নট বিকজ যে কি বলবো অন্য কোনো কারণে না, জাস্ট নিজেকে ফিল গুড করানোর জন্য। কারণ প্রচন্ড বেশি ওয়েট পুট অন করে নিয়েছিলাম, যা মানে বললাম তোমাদেরকে, নাম্বারটা আর বলছি না, সত্যি বলতেও লজ্জা লাগছিল, এখন ভাবতেও লজ্জা লাগছে ইনফ্যাক্ট। যাই হোক, তো এখন ঝটপট করে আগে ফুলকপির তরকারিটা করে ফেলি। আলু কেটে নিয়েছি, ফুলকপিটা কেটে নিই, ফুলকপি তরকারি করি, ভাত করি, আর এখন এই দুটো এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে, রাতে দেখা যাবে কি করা যায়। এখানে আমার টিভি চলছে, মানে ফোনের মধ্যে আমার ফ্রেন্ডস চলছে, আর এখানে রিনির সাথেও এখন গল্প করছিলাম ভিডিও কলে করতে করতে। আমার রান্নাও হয়ে গেছে, ফুলকপির তরকারি অলমোস্ট ডান, একটু ফুটে আসলেই বাস হয়ে যাবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারেই বসিয়েছি, এখন আর সসপ্যান করছিলাম, অলমোস্ট 2:30 বাজে এখন, তো বেশি লেট না হয়ে যায়। একটু গরম মশলা দেবো, ফুটে গেলে গরম মশলা একটু ধনেপাতা দিয়ে বাস নামিয়ে দেবো। এই হচ্ছে আমার আজকের লাঞ্চের প্লেট, রয়েছে ভাত, একটা ডিম পোচ, এখানে শসা দিয়ে একটু কিমচি টাইপের স্যালাড বানিয়েছি, আর এখানে রয়েছে ফুলকপির তরকারিটা। ফুলকপির তরকারিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও ভালো হয়েছে, এতটুকু আমি বলতে পারবো। একটু টেস্ট করেছি, খুব ভালো হয়েছে খেতে। পরে কোনোদিন একটা রেসিপি শেয়ার করবো। শসা বলছি, ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে তরকারিটা করেছি, একদম সিম্পল নিরামিষ টাইপের। আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। খাওয়া দাওয়া শেষ করে এসে জাস্ট বসলাম বিছানাতে, একদম কম্বল টম্বল নিয়ে বসেছি। বাইরে ওয়েদারটা এত সুন্দর, মানে খেয়ে দিয়ে ওঠার পরে এখন না একদম ঝিমিয়ে পড়ছি। তবে ঠিক আছে, এরকম কম্বলের মধ্যে বসে আমার কাজ করে অভ্যাস আছে। এখানে বসে বসে এখন অফিসের কাজ করব, সাথে ফ্রেন্ডসও চলছে। একটুখানি মাঝখানে একটু এক ঘন্টা তো মানে অ্যাটলিস্ট বের করতে হবে আমার ঘুমানোর জন্য। তো একটা ঘন্টা দেখবো কখন সময় পাই একটু ঘুমাবো, তার মাঝখান দিয়ে ব্লগ এডিট করতে হবে, আপলোডে দিতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন একটু লেজি কাটবে। তো তোমরা এখন এনজয় করো, অ্যাকচুয়ালি তোমরাও ন্যাপ নাও, আমরাও একটা ন্যাপ নিয়ে কাজটা শেষ করে তারপরে আবার আসবো বিকালে। আজকে একদম ফ্যানের নিচে বসে তোমাদের সাথে কথা বলছি, যা গরম আজকে তোমাদের সকাল থেকেই বলছি, জাস্ট বসে থাকা যাচ্ছে না। ফ্যান থেকে একটুখানি বাদিক বা ডান দিকে সরলেই ঝরঝর করে ঘেমে যাচ্ছি। তো এখন মাত্র লাঞ্চ করে আসলাম উপর থেকে। আজকে লাঞ্চটা খুব সিম্পল ছিল, খুব পাতলা করে মা ঝিঙে আর আলু দিয়ে একটা ঝোল বানিয়েছিল, তাতে ছিল হচ্ছে ডালে ছিল শসা দিয়ে ডাল, মা খুব ভালোবাসে, আমারও বেশ খারাপ লাগে না খেতে, খেয়ে নিই সুন্দর করে। আর তার সাথে ছিল বাঁধাকপির বড়া। তো এই ছিল আজকে সিম্পল, মানে অতি সিম্পল মেনু, কিন্তু গরমে যে কি তৃপ্তি হয়েছে না এই খাবারটা খেয়ে, কি বলবো তোমাদের। আর দেখো কথা বলতে বলতে আমি আবার ঘেমে যাচ্ছি। এনিওয়েজ, দই খাওয়া হয়েছে সাথে সাথে। তো এটা ছিল আজকে আমাদের সামার লাঞ্চ। তো এরকম গরমকালে খাবার খেতে তো খুব ভালোই লাগে, একদম হালকা পাতলা খাবার, তার সাথে একটা কাগজি লেবু, গন্ধরাজ লেবু, ভুল বলেছি, গন্ধরাজ লেবু, তা দিয়ে সুন্দর করে ভাতটা মেখে খেয়েছি। আই থিঙ্ক গরমকালে তোমরা এরকমই মেনু খাচ্ছ। তো আজকে দিনটা এরকমই কাটছে, সারাদিনে প্রচণ্ড গরম। আর আস্তে আস্তে আমার শিলিগুড়ি যাওয়ার সময়টাও এগিয়ে আসছে। কেন তোমাদেরকে বলছি, কারণ আর কয়েকদিনের মধ্যেই আমার শিলিগুড়িতে আবার রিটার্ন। আর শিলিগুড়িতে রিটার্ন মানেই কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তাটা দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে। মা কালকে ফোন করে বলছিল যে খুব মন খারাপ করছে, কারণ এই ট্রিপটাতে যখন আমি বেরিয়েছিলাম না ব্যাঙ্গালোর থেকে, অনেক কিছু ছোট ছোট প্ল্যান একসাথে মিলিয়ে রওনা দিয়েছিলাম যে এখানে যাব, এবং একটা করে এক্সিকিউট হয়েছে, সুন্দরভাবে এক্সিকিউট হয়েছে। বলতে পারো আমি 3টে স্টেটে ঘুরেছি এবার, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর আসাম। তো সব মিলিয়ে ভীষণ ভালোভাবে ঘোরা হয়েছে। কিন্তু এটা ছিল আমার শেষ পর্ব, মার্গারিটাতে আসা, শ্বশুরবাড়িতে আসা, এবং আসামে কিছুটা সময় সবার সাথে কাটিয়ে আবার বাড়িতে ফিরে তারপরে যাব নিজের জায়গায়, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে। তা এখন যখন আসামের ট্রিপটা শেষ হতে যাচ্ছে, মায়ের ভীষণ মন খারাপ, কারণ এখন তো সত্যি সত্যি ব্যাঙ্গালোরে যাওয়ার সময়টাও এগিয়ে আসছে। আর তোমাদেরকেও বলছি, আমারও আর ভালো লাগছে না, ভীষণ মনটা খারাপ করছে, রিমোকে খুব মিস করছি, রিমোও খুব মিস করছে। কারণ বলতেই পারো এটা আমার একটা মাচ অ্যাওয়েটেড ট্রিপ ছিল। বাড়ি আসতে আমার খুব ভালো লাগে। রিমো আমাকে হোমসিক বলে, কিন্তু আমি ঠিক হোমসিক নই। কিন্তু আমার কাছে কোথাও বেরোতে বা স্পেশালি পুজোর সময় বাড়ি ফেরাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কি বাড়িতে
ফিল্ডে তখন নিজের মানুষদেরকে ছুঁয়ে দেখা যায়, কাছে পাওয়া যায়। যদিও আমাদের পক্ষে সেটা একদমই ডিফিকাল্ট নয়, আমাদের মা বাবারা সবসময় আমাদের কাছে যাওয়া আসা করে, সবসময় কাছেই থাকি আমরা, বাট স্টিল বাড়িতে এসে না ফিলটা একদম অন্যরকম হয়ে যায়। খুব তখন নিজের নিজের একটা ভাব আসে যে এটা তো মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা ফিল হবে। তো এখন আমি কেন এত বকবক করছি জানো, কারণ কি একটু আমার তো ইমোশন মানে একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এখন আবার ব্যাঙ্গালোর ফেরত যাবো, নিজেদের গন্তব্যস্থল, আমার ওটা কাজের জায়গা ওটা, তো ওখানে তো ফিরতেই হবে, প্লাস আমার বর রয়েছে ওখানে, তো বরের কাছে তো আমি যাবোই, আলাদা আলাদা তো আর থাকবো না। কিন্তু এখান থেকে যাওয়ার আগে ভাই আমাকে আর বাবা মাকে কিছু গিফট পাঠাবে বললো। তো কি গিফট নেওয়া যায় এখান থেকে, আমি বললাম না সেরকম কোনো গিফট লাগবে না, সবই তো ওখানে পাওয়া যায়, এখানে আলাদা করে তো কিছু নেওয়ার নেই। তখন ও আমাকে বললো আসামের একটা ট্রেডিশনাল জিনিস তোমাদেরকে পাঠাবো, এবং সেটার কথা আমি তোমাদেরকে আগেও বলেছি এবং তোমাদেরকে বলেছিলাম গেস করতে। তো তোমাদের গেসগুলো তো আমি এখন এই মোমেন্টে ভিডিওতে বুঝতে পারবো না, পরে ডেফিনেটলি দেখবো যে তোমরা কি গেস করেছো। এবার চলো আগে আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে কি জিনিস ভাই আমাদেরকে গিফট করেছে। তো এই দুটো হচ্ছে আমার আর মা বাবার গিফট। তো এটাকে সরা বাংলাতে আর অ্যাসামিজে হরাই বলে, আমি যদি ঠিকঠাক প্রোনাউন্স করছি। তো এটা হচ্ছে অ্যাসামিজ কালচারাল সিগনিফিকেন্স এক ধরনের বলতে পারো, কালচারকে রিপ্রেজেন্ট করে, এবং এটা বড়োদেরকে সম্মান দেওয়া বলো, এবং আমি দেখেছি এনারা বাড়িতেও এটাকে সাজিয়ে রাখি। ইভেন বিয়েতেও আমরা যেরকম সিঁদুরে কৌটো নিয়ে বসি, অ্যাসামিজ ব্রাইডরা কিন্তু এই জিনিসটাকেই হাতে নিয়ে বসে, এবং এর মধ্যে থাকে মৌরি, মুখ শুদ্ধি, যা যখনই কেউ আসে আশীর্বাদ করে বা বাড়িতে কেউ আসবে এতেই মুখ শুদ্ধিটা সার্ভ করা হয়। আসামের ট্র্যাডিশনাল জিনিস যখন দেখাচ্ছি, একটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে না দেখালেই হচ্ছে না, এটা হচ্ছে ঝাঁপি। ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদেরকে কদিন আগেই বলেছিলাম যে আমি আমার বেডটা পুরো ক্লিন করেছি, বেডের নিচে সমস্ত জিনিসপত্র বের করা হয়েছিল। তো বিয়ের সময় আমাকে রিমোদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিলো তাতে না সবই আসামের অনেক একদম টিপিক্যাল আসামের একটা টাচ দিয়ে তত্ত্বগুলো এসেছিল, এবং প্রতিটা তত্ত্বের মধ্যেই না এরকম ঝাঁপি বসিয়ে সুন্দর করে ডিজাইন করা ছিল, যেটা কিনা তোমরা হয়তো দেখে থাকবে কারো কারো বাড়িতে সাজানো থাকে। অ্যাসামিজ বাড়িতে তো ভীষণ কমন সেটা, আজকাল প্রচুর বাঙালি পরিবারে আমি দেখেছি। আগে জানতাম না যে এটাকে ঝাঁপি বলে, এবং এটা আসামের একটা ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করে। তো এগেন এটাও খুব কিউট দেখতে, এরকম ছোট ছোট দুটো আছে, আরও মনে হয় শিলিগুড়ির বাড়িতে রাখা আছে। তো আমার একটা প্ল্যান আছে এগুলো সবগুলো দিয়ে যদি খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং মতো বা কিছু একটা যদি বানিয়ে রাখা যায়, এটা সবসময় ঘরের মধ্যে থাকবে, এবং এটা খুব পজিটিভ একটা ভাইব দেয়। তো জিনিসটা পেয়ে আমার খুব ভালো লাগছে, এবং ভাবছি এটাকে একটা ইউটিলাইজ করব। বাঙালিদের কালচারে তো অনেক কিছুই আসে, এখন যেহেতু অন্য স্টেটে বিয়ে হয়েছে তাই অন্য স্টেটেরও একটা কালচারকে আমি খুব নিজের কাছের করে নিতে পেরেছি বলে নিজেরও ভালো লাগে, এবং অনেক কিছু জানতেও পারছি, এবং সেটা তোমাদের শেয়ার করতে পারলাম। আর যদি ভালো লাগে তো সেটা অবশ্যই জানিও। এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ ভীষণ টায়ার্ডও লাগছে, অনেকটা গরম বেড়েছে। তো বাইরে রোদটা জাস্ট দেখো, দেখছো কেমন আলোটা মানে ঢুকে আসছে একদম জানলার পাশ দিয়ে। তো এনিওয়েজ যাই, এবার একটু রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার আড্ডা হবে। মোটামুটি সব কাজ টাজ শেষ করে তারপর ব্লগটাকে আপলোড করেছি, এডিট করেছি, আপলোডে লাগিয়েছি, সব করে শুতে শুতে অলমোস্ট 5টা বেজে গেছিলো। আর তারপরে এমন ঘুম দিয়েছি, ঘুম দেওয়ার পর মানে বলতেই পারি না, মাঝখানে মনে হয় অর্পিতাও ফোন করেছে, আমি খেয়ালই করতে পারিনি, বুঝিই নেই যে ও ফোন করেছে। এখন উঠে দেখছি অর্পিতার 2টো মিসড কল আছে, ওকে ফোন করলাম, তবে অনেকটা অন্ধকার, মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকার যদিও এখনও হয়নি, ভিতরের রুমটা অন্ধকার, কারণ পর্দা সব টেনেই শুয়েছিলাম। তবে এখন 6:30 যেটা বলছিলাম সময়টা, এখন 6:30 বাজে। আর যা একটা মানে কি বলবো, ভালো ওয়েদারই বলবো না কি খারাপ ওয়েদার বলবো বুঝতে পারছি না। ওখানে তো মার্কেটেতে প্রচণ্ড গরম। আজকে সারাদিন মাকেও ফোন করলাম, যখন মাও বলছে যে এত বাজে গরম পড়েছে, কালকে রাতের থেকে ইনফ্যাক্ট গরমটা নাকি প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আর এখানের ওয়েদার দেখো, এই যে পেছন, না এখানে তো দেখাই যাচ্ছে না, পেছনটা সাদা মনে হচ্ছে। তবে একদম আকাশ জুড়ে মেঘ, হাওয়াতে যদিও মেঘগুলো যাচ্ছে, কিন্তু বৃষ্টি নামবে আবার, যা বুঝতে পারছি বৃষ্টি নামার একটা চান্স রয়েছে। আর সারা বিকালেও মনে হয় বৃষ্টি পড়েছে, এখনো ওই রাস্তাঘাট সব একদম ভিজাই হয়ে রয়েছে। দেখাই, এই যে দেখো পিছনটা, এই নিচটা দেখতে পাচ্ছ তো, সব ভিজাই হয়ে রয়েছে। দেখি অর্পিতাকে একবার কল করলাম, কল ব্যাক করেছি, কিন্তু ফোনটা তুললো না, হয়তো ও এখন ঘুমাচ্ছে। একবার কথা বলে দেখি কি প্ল্যান, দেখা করার যদি থাকে তাহলে যাবো, নাহলে ওরা আসবে, দেখা যাক। ওরা এসেছে তো বিয়ে বাড়ির থেকে
একদিন 17 তারিখে এসেছে, তো এখন 2 দিন হয়েও গেছে, ইনফ্যাক্ট 2-3 দিন হয়ে গেছে। যাই হোক, আসার পরে আর আমার সত্যি কথা হয় না এরকম করে, আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম, আজকেই বাড়িতে আছি এখন। তো দেখি বিকালে কি প্ল্যান হয়। এই যে একদম পুরো রাস্তাঘাট সব ভেজা, আর খুব সুন্দর হাওয়া চলছে এখন। হাওয়াটা তো নিশ্চয়ই অবভিয়াসলি ভালোই লাগছে। ওয়েদারটা এত সুন্দর, এই ব্যাঙ্গালোরের এই জিনিসটাই তো মেরে দেয়, ব্যাঙ্গালোরে এত সুন্দর ওয়েদার, ছেড়ে যেতেই ইচ্ছা করে না। তবে ব্যাঙ্গালোর ছেড়ে যেতে ইচ্ছা করে না বলাতে আর একটা কথা মনে পড়লো, এই জাস্ট 2 দিন আগে হঠাৎ করে ব্যাঙ্গালোর কর্ণাটকার গভর্নমেন্ট, নট ব্যাঙ্গালোরে, কর্ণাটকা গভর্নমেন্ট একটা নতুন ওয়ার্ক বিল পাস করিয়েছে, কর্ণাটকা বিল কর্ণাটকাতে অ্যাসেম্বলিতে, যেটা প্রাইভেট জবসে লোকালাইটসদের মানে কর্ণাটকাদের 50 to 75% রিজার্ভেশন প্রপোজ করেছে। প্রপোজ তো না, ইনফ্যাক্ট বিল পাসও করে দিয়েছে। পাস করানোর পর প্রচণ্ড হাল্লা হয়েছে, হাল্লা হওয়ার পর এখন শুনছি এটা একটু পজ মানে বেসিক্যালি হোল্ডে রাখা হয়েছে। তবে মানে জাস্ট নিজেই ভাবছি যখন বিলটা পাস করার নিউজটা এসেছে তখন নিজেই ভাবছি যে এটা হাউ ইজ ইট ইভেন পসিবল। কারণ তোমরা যদি যারা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করবে নিজেরাই বুঝতে পারবে, কারণ এই জিনিসটা নিয়ে কেন এত হাল্লা হয়েছে। 50 to 75% জবসে, প্রথমে 100% জবসে কি বলে রিজার্ভেশন, 100% জবসে রিজার্ভেশন চাওয়া হয়েছিল কর্ণাটকা গভর্নমেন্টের কর্ণাটকাদের জন্য। ব্যাপারটা হচ্ছে যারা সি আর ডি গ্রেডের জব আছে সেখানে নাকি 100% কর্ণাটকা রিজার্ভেশনের মানে দেওয়া হয়েছে, আর যেটা তার উপরে এ আর বি গ্রেডের আছে সেখানে 75 to 50% ডিপেন্ডিং অন পজিশন। তো এটা যদি এখানে এরকম হয় তাহলে আমরা কোথায় যাবো? মানে আমরা একটা জিনিসই জানি যে হ্যাঁ, প্রাইভেট জবসে পুরোটা মেরিট বেসডের ব্যাপার, গভর্নমেন্ট জবসেও মেরিট বেসডের ব্যাপার, এক্সাম দিয়েই পাস করে ঢুকতে হয়। কিন্তু প্রাইভেট জবসের ব্যাপারটা কি যে হ্যাঁ ঠিক আছে, এই স্টেটে না ওই স্টেটে যেখানে যেই কোম্পানিতে ভালো চাকরি পাওয়া যায় ওইটাই। এবার কর্ণাটকাতে বসা যদি কোনো মানে কর্ণাটকাতে লোকেটেড যদি কোনো কোম্পানি হায়ার করতে চায় তাহলে তো সেটা মুশকিল। মানে আমরা কোথায় যাবো? আমাদের খাওয়া কে জোটাবে, তাই না? মানে এটা নিয়ে তখন নিজেরাই একটু গল্প টল্প করছি, নিজেরাই ভাবছি যে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে আমরা কই গিয়ে থাকবো? আমি হচ্ছে আসামে থেকেছি 18 বছর, তারপরে মানে কর্ণাটকাতে এসে বললাম, বাকি আমার জীবন এখন প্রায় অলমোস্ট 17 বছর তো হয়ে গেল, আর 1 বছর কাটালে আধা জীবন কাটিয়েছি আসামে, আধা জীবন কাটাচ্ছি কর্ণাটকাতে। তো আমি তো কোনো দিকেরই কোনো কিছু হয়ে থাকলাম না, কারণ সবখানে যদি এরকম একটা রিজার্ভেশন বিল পাস করে দেওয়া হয়। এনিওয়ে যাই হোক, তবে এখন হোল্ডে আছে, এটাই এখন আপডেট যে বিলটা পাস হওয়ার পরে এত প্রচণ্ড হাল্লা হয়েছে, সব কোম্পানির সিইও সিএফওরা হাল্লা করেছে, তো এখন ব্যাপারটা নিয়ে একটু হোল্ডে আছে। জানি না আবার নতুন কি প্রপোজ করা হয়, কি করা হয়। তবে এটার মধ্যে সুযোগ খুঁজে বের করে নিয়েছে হলো বাকি আশেপাশের স্টেটের আশেপাশের স্টেটের মিনিস্টাররা। ওরা বলছে, আন্ধ্রার মিনিস্টার বলছে আমার এখানে এসে অফিস সেট আপ করো, কেরালার থেকেও মিনিস্টার বলছে আমার এখানে এসে অফিস সেট আপ করো, আমাদের এখানে সব কিছু মেরিট বেসডই হবে, সেই কোটা বেসডের ব্যাপার নেই। তবে দেখা যাক জীবন কোথায় টেনে নিয়ে যায়, চাকরি কোথায় টেনে নিয়ে যায়। পুরো দিন কাটিয়ে এখন সন্ধ্যাবেলা আমি আর মা বেরোচ্ছি, মা আসছে সন্ধ্যাবাতি দিয়ে এখন বেরোনো, মাই যদিও সন্ধ্যাবাতিটা দিয়ে দেয়। আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে অল্প একটু কাজ ছিল, আসলে যে শাড়িগুলো আগের দিন দিয়েছিলাম টাসেল লাগাতে সেগুলো রেডি হয়ে গেছে, তো আজকে ওগুলো নিতে হবে। আর কি বিভৎস গরম আজকে, বাড়ি থেকে জাস্ট বেরোতেই ইচ্ছা করছে না, অনেক কষ্ট করে তো বেরোতেই হবে, কারণ কাজগুলো ফিনিশ না করলে তো আমি রেডি হয়ে যেতে পারবো না, তাই না? গরমে নাজেহাল আমরা। গরমে বাজার থেকে ঘুরে এসে এখন খাচ্ছি আমরা আম পান্না। এটা আবার না একটু জলজিরা টাইপ মশালা দেওয়া রয়েছে, তো বেশ খেতে ভালোই লাগছে। আর এটা খেলে হজমও খুব ভালো হচ্ছে, যতটুকু বুঝতে পারছি। এটা হাজমোলা ফ্লেভার। গরমে এসব জিনিস না হলে জাস্ট চলছেই না। এরপরে আমরা গ্লুকন্ডি এনে খাবো, তাই না? সে লেমন গ্লুকন্ডি খেতাম এর আগে, ওরকমই কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখতে দেখতে 8:15 বেজে গেল, এখন তো ডিনারের ব্যবস্থা করতে হবে। তবে লাঞ্চের জন্য যে তরকারি বানিয়েছিলাম তরকারি রয়েছে, এবার ভাত খাবো না রুটি খাবো সেটা বুঝে পাচ্ছি না। ভাত খেতে ইচ্ছা করছে না, রুটি বানাতে ইচ্ছা করছে না, কিন্তু দেখি কিছু তো করতেই হবে। তবে তখন বিকালবেলা তোমাদের সাথে কথা বলার পর দরজাটা আগে লাগিয়ে দিই, বেশ ঠান্ডা হাওয়া চলছে। আর তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো আমার একটু ঠান্ডা, আমি একটু শীত কাতুরে বেশি, আমার ঠান্ডাটা খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়, ঠান্ডা লেগে যায় না, ঠান্ডা লাগে বেশি। তবে যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের সাথে কথা বলার পর বিকেলবেলা তারপরে
অর্পিতাকে ফোন করলাম, অর্পিতাদেরকে কেন বলছি, অর্পিতাকে ফোন করলাম। তারপরে গিয়ে ফাইনালি কথা হলো ওর সাথে গল্প করতে করতে প্রায় ঘন্টাখানিক বেরিয়ে গেল। তারপরে রিনিকে ফোন করলাম, শুনলাম রিনি নাকি মার সাথে বাজারে গেছে, বাজারে ছোটো খুঁটোনাটি কাজ করতে গেছে, সেটা তোমরা দেখতেই পেরেছ। যাই হোক, আর এখন আমি তারপরে ভাবলাম যে না, ডিনারের প্রস্তুতিটা নেই, তরকারি করা আছে, কিন্তু সত্যি বুঝে পাচ্ছি না, ভাত খেতে একদম ইচ্ছা করছে না, আর রুটি বানাতে আমার একেবারেই মন নেই, কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে, দেখি কি করা যায়। ঢুকে পড়েছি কিচেনে, বুঝতেই পারছো এখন কি বানানো হচ্ছে। ফাইনালি শেষমেশ ডিসাইড করলাম যে না, রুটি বানাবো, তবে রুটি আমার পছন্দ নয়, তাই পরোটা। তো পরোটার জন্য লেচিও কেটে রেখেছি, 3টা পরোটা এখন বানাবো। তবে শুধু সিম্পল পরোটা না, বানাচ্ছি পেঁয়াজ কা পরোটা। তো বেসিক্যালি অনেকদিন ধরে না ইউটিউব শর্টস বলো বা ইনস্টাগ্রাম রিলস বলো, পেঁয়াজ কা পরাঠার রেসিপিটা কয়েকদিন ধরে দেখছিলাম, তাই এখানে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটার মধ্যে ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা দিইনি আমি, এটার মধ্যে একটু চাট মশলা, একটু কাশ্মীরি মির্চ আর একটু কালো নুন বা নর্মাল সল্ট দিয়ে মেখে রেখে দিয়েছি, একটু সময় জলটা ছেড়ে যাবে। তারপর এখানে লেচি কেটে নিয়েছি, 3টা পরোটা হয়ে যাবে। বেলনি আছে, তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে চলছে আমার টিভি, ছোট মিনি টিভি ফ্রেন্ডস। তো ঝটপট করে বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। যদি রেসিপিটা পুরোটা এখন মানে মোটামুটি এইভাবেই বলে দিলাম যে কীভাবে করতে লাগে, কতটা দেখাতে পারবো দেখি। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি পেঁয়াজ পরাঠা, লেটস সি, হোপফুলি ভালোই হবে, খেতে তো খারাপ হওয়ার কথা না। তবে যা বুঝতে পারলাম, একটু পেঁয়াজটাকে না জলটা আরও চিপে নিলে ভালো হয়। আমি যদিও একটু জল ফেলে নিয়েছি, খারাপ লাগছে না দেখতে, তবে আরেকটু চিপে নিলে হয়তো ভালো হতো। রেডি হয়ে গেছে আমার ডিনার, এই হচ্ছে পেঁয়াজ কে পরাঠে, খেয়ে বলবো কেমন হয়েছে, হোপফুলি ভালোই হবে, দেখতে কিন্তু মন্দ না বলো। আর এখানে রয়েছে দুপুরের তরকারি, এটা ফুলকপির তরকারি আর পেঁয়াজ কা পরাঠা। চলো, পেঁয়াজ কা পরাঠা ফার্স্ট টাইম আমি ট্রাই করব, বানিয়েছিও ফার্স্ট ট্রাই বানানোর, আর খাবো প্রথমবার। একদম কিন্তু খারাপ হয়নি, খেতে খুবই ভালো হয়েছে। ইনফ্যাক্ট ফুড রেসিপিটা একদিন শেয়ার করবো। তরকারি দিয়ে দারুণ লাগছে, ইনফ্যাক্ট শুধুও খাওয়া যাবে, কেচাপ দিয়ে ওটা খাওয়া যাবে, সত্যি খুব টেস্টি হয়েছে। একটু চাট মশলা আর একটু দেওয়া যেত, আমি একটু কম করে দিয়েছি যে কেন বেশি না আবার ট্যাঙ্গি হয়ে যায়। তবে না, মানে আরও একটু চাট মশলা, একটু যদি ভুনা জিরা দিতে পারতাম আরও হয়তো ভালো হতো, বাট খেতে একদম বাজে হয়নি। মানে কেন বলছি বাজে হয়নি, এখানে সত্যি খুব ভালো হয়েছে। চলো আমি ডিনারটা শেষ করে নিই, পরে আসছি আবার। বাজার থেকে বাড়িতে ফিরে না আর ভিডিও সেরকমভাবে করতেই পারিনি, সেই যে আমপান্না খেয়েছি, খেয়ে সোজা গেছিলাম প্রীতি আন্টির বাড়িতে। বাট দেখো কারো বাড়িতে যাচ্ছি ফার্স্ট টাইম, ক্যামেরা নিয়ে গিয়ে ভিডিও করতে একটু অকওয়ার্ডই লাগে, তারা কমফোর্টেবল ছিলও না, তো আমরা নর্মাল আড্ডা মেরে চলে এসেছি। আসলে আমি বিয়ের পরে কখনোই তাদের বাড়ি যাইনি, তো মা আমাকে প্রথমবার নিয়ে গেল, বেশ ভালোই সময় কাটলো। আর আজকে তোমাদেরকে বলেছিলাম না যে এখানে কিছু শাড়ি আমি একটু আসলে কাজ করতে দিয়েছি, তো ওটা খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছি, তোমাদেরকে ভালোভাবে শেয়ার করো। তোমাদেরকে এই কাঞ্জিভারাম শাড়িটা সেদিনকে দেখিয়েছিলাম, যেটা আমার মায়ের কাঞ্জিভারাম ছিল, তো এর আঁচলটাতে না প্রচণ্ড সুতো বেরিয়ে আসছিল, আর যেটা দেখতে একেবারেই ভালো লাগছিল না, তো সেই কারণে এইখানে দেখো এরকম টাসেল মতো বানিয়ে দিয়েছি। এটা কিন্তু আসামে খুব ফেমাস একটা ওয়ার্ক, মোস্টলি মেখলা চাদরে এই জিনিসটা বানানো হয়। একবার ঠিক করে নিই, মেখলা চাদর যদি আমি ঠিক বলি, তো ওটাতে এরকম টাসেলটা ওরা লাগায়, মানে এটা বেসিক্যালি অ্যাসামিজ টায়ারের মধ্যেই থাকে, তো সেই জিনিসটাকে শাড়িতে করে দিলে কিন্তু লুকটা খুব সুন্দর আসে। আর দেখো বেশ একটু গর্জিয়াস
গর্জিয়াসও লাগছে। সেম জিনিসটা আমার এই মাহেশ্বরী সিল্কটাতেও আমি করে দিয়েছি। আর এটা যে দেখতে কি প্রিটি লাগছে, আর শাড়িটার লুকটাই পুরো পাল্টে গেছে। আঁচলটা একটু হেভিও লাগছে, আর আমার তো মনে হয় কালার কম্বিনেশনটা বেশ সুন্দর। তোমরাও চাইলে যে কোনো ট্রেডিশনাল শাড়িতে, স্পেশালি কাঞ্জিভারম এই ধরনের শাড়িতেও কিন্তু এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। বেসিক্যালি দই বাটা এরকম বলা হয় এটাকে। তোমরা এরকম 2 কালারের থ্রেডস দিয়েও করতে পারো, সিঙ্গেল কালার থ্রেডস দিয়ে করতে পারো, বা যে যে কালারের ধরো ওয়ার্ক করা আছে শাড়িতে সেই সবটা দিয়ে করলে কিন্তু লুকটা খুব সুন্দর আসে। আমার তো শাড়ির প্রতি ভালোবাসা তোমাদের কাছে পুরনো নয়, আমি ভীষণ ভালোবাসি। আর সবাই জানে আমি শাড়ি এত ভালোবাসি যে, দেখো ছোটমণি আমাকে এবার শাড়ি একটা গিফট করেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম এখনই একবারে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা সাম কোটা গাদওয়াল টাইপের একটা শাড়ি। তোমরা যে আমি একটু এক হাতে দেখাচ্ছি বলে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ এটা ফোল্ডিংটা না এরকমই ছিল লম্বা করে। তো এটা 2 কালারের বর্ডার আছে, একদিকে আছে এরকম স্কাই ব্লু আর একদিকে ইয়েলো কালারের বর্ডার আছে। পুরো জমিটাই হচ্ছে গ্রিনের উপরে, আর এরকম আঁচলটা হচ্ছে আবার স্কাই ব্লু বা তুতে কালার যেটা বলে সেই কালারে এরকম পুরোটাই ওয়ার্ক করা। এরকম শাড়ি আজকাল কিন্তু ভীষণ ফ্যাশনে এসছে। আর আমি যদি তোমাদেরকে স্পেসিফিক্যালি শাড়িটার একটা ইনফরমেশন দিই, তোমরা যদি লজ্জা বলে সিরিজটা দেখে থাকো হইচইতে, ওখানে প্রিয়াঙ্কা কিন্তু একটা হোয়াইট কালারের ইয়েলো আর রেড বর্ডার দিয়ে একটা শাড়ি পরেছিল। এটা কিন্তু সেম শাড়ি, জাস্ট কালার কম্বিনেশনটা আলাদা। তো এটা ভীষণ ডিমান্ডিং একটা কালেকশন, এবার তো পুজোতে খুব চলবে বলে আমার মনে হয়। আর আমার শাড়িটা পেয়ে তো ভীষণ আনন্দই হয়েছে। শাড়িটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম কিনা জানি না, তবে শাড়িটা যখন পরবো তখন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর এটাতে না খুব সুন্দর একটা ব্রোকেটের ব্লাউজ আছে, তো এটা দিয়ে পরলেও শাড়িটা দেখতে খুব ভালো লাগবে। আর সেদিন আজকেই তোমাদেরকে গল্প করছিলাম যে খাট যেদিনকে পোস্ট করেছি অনেক কিছু বের করেছি আমি, তো একটা খুব মনের কাছের একটা জিনিস বের করেছি, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া বেনারসি। কারণ আমি রিসেপশনে যেহেতু মেখেলা পরেছিলাম, তাই আমার বউ ভাতে বা রিসেপশনে আমি কিন্তু মেখলাটা বেনারসিটা পরিনি, ওটা আমি ভাত কাপড় অনুষ্ঠানে পরেছিলাম। তো ওটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। অফকোর্স বেনারসি সবারই মনের একটা খুব সফট কর্নারে থাকে। তা আমার বেনারসিটা ভাবছি তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া আমার ভাত কাপড়ের বেনারসি বলতে পারো, বা ট্রেডিশনাল আমাদের যে বউ ভাত তার বেনারসি। তো এটা হচ্ছে একদম প্রপার ম্যাজেন্টা কালার যেটা হয় সেই কালারে, আর পুরোটাই এরকম বড় বুটি আর ছোট বুটি দিয়ে কাজ। আর এই যে কলকার ডিজাইনটা দেখতে পাচ্ছ না জাল ওয়ার্কের মতো, এটা কিন্তু পুরোটাই পাটলি পাল্লু। তো এটা আমার পাটলি পাল্লু বেনারসি। ভিডিও করতে করতে ভাবলাম একবার গায়ে ফেলে তোমাদেরকে দেখাই কেমন লাগছে, কারণ আমার ক্যামেরাম্যান নেই তাই এইভাবেই দেখাতে হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগে এই বেনারসিটা, সত্যি খুব পরার ইচ্ছে আছে। বেনারসি পরার জন্য একটা ভালো মতো অনুষ্ঠান না হলে ঠিক হয় না, তাই এটা আর গায়ে ফেলা যায়নি আমার। এরকমভাবেই আনন্দ নিই বলতে পারো এই জিনিসটাকে গায়ে টাচ করে, হ্যাঁ বেনারসিটা একদিন পরবো এরকম একটা ফিল আসে। তো এনিওয়েজ আপাতত এই জিনিসটাকে গুছিয়ে রাখি, খুব শখের একটা জিনিস তো, ভালো করে যত্ন না করলে হবে না। বিয়ের অনুষ্ঠানের পাওয়া বেনারসি যখন দেখালাম ভাবলাম এই জিনিসটা কেনই বা বাদ গেল। দেখে তো বুঝতেই পারছো এটা একটা ওড়না, আর এটা হচ্ছে আমার বিয়ের ওড়না। এটার মধ্যে কিন্তু একটা কাস্টমাইজেশন আছে, তাই ভাবলাম এটাও তোমাদের শেয়ার করি। সামনে যাদের বিয়ে আছে এই আইডিয়াটা তোমরা কাজে লাগাতেই পারো, খুবই সুন্দর একটা অ্যাটায়ার তৈরি হয়ে যায়। তো এই পার্টিকুলার বর্ডারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদা করে এই পুরো ওর দুপাট্টাটার মধ্যে বসানো হয়েছিল। আর এই দুপাট্টাটা অ্যাকচুয়ালি কোনো দুপাট্টা নয়, এটা পুরোপুরি একটা থান থেকে কেনা। তাই এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড ওমেন যেটাকে বলে, পুরোটাই জারি দিয়ে ওয়ার্ক করা এবং পুরো দুপাট্টাটার মধ্যেই রয়েছে। তো এটা পুরো একটা থান থেকে নেটের দুপাট্টা মতো করে কেটে তার উপরে এই বর্ডারটাকে বসানো হয়েছিল। আর বর্ডারটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। ইভেন সব জায়গাতেই আজকাল এরকম হ্যান্ড ওয়ার্ক করা বর্ডার দেখতে খুব ভালোই লাগে, আর দেখে মনে হয় যে বেশ একটা এমব্রয়ডারি মতো। আর সেম বর্ডারটাই আমি আবার ব্লাউজে লাগিয়েছিলাম, বেনারসির ব্লাউজে। সেই কারণে না ম্যাচটাও খুব ভালো হয়েছিল, অ্যান্ড আলটিমেট লুকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। জাস্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার বিয়ের যে ভিডিও আছে সেখানেও দেখতে পারবে। আমি একবার বলবো রিমোকে যে সাথে বিয়ের ফটোটাও একবার শেয়ার করে দিতে, তাহলে বেশ লুকটাও ভালো তোমরা বুঝতে পারবে। তবে এই আইডিয়াটা তোমরা ডেফিনেটলি কাজে লাগাতে পারবো। আজকাল দেখি খুব হেভি ওয়ার্ক করা বেনারসি ব্লাউজ সবাই খুব পছন্দ করে। সবাই যেই হেভি ওয়ার্ক করা বেনারসি ব্লাউজগুলো পছন্দ করে মোস্টলি সেগুলো সব 1700, 1800, ইভেন কারো কারো তো 2000-এর উপরেও পড়ে যায়। তার সাথে সব কিছু ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি কিন্তু খুব কম খরচায় জিনিসটা করে ফেলতে পেরেছিলাম, আর একটা এমব্রয়ডারি টাচও চলে এসেছিলো পুরো ব্লাউজটার মধ্যে। তো এই আইডিয়াটা তোমরা কাজে লাগাতেই পারো, তাতে একটু ইউনিক লুক
লুকটাও আসবে, দেখবে কি না সেম ব্লাউজ সবার কাছে থাকবেও না, আর আলটিমেটলি বাজেট ফ্রেন্ডলি একটা ট্রেডিশনাল লুক তোমরা ক্রিয়েট করতে পারবে, যেটা একটু ইউনিকও হবে। তো অনেকগুলো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। ইনফরমেশন শুধু বলবো না, কিছু কিছু এক্সপিরিয়েন্স, কিছু কিছু ভালোবাসার জিনিস, আর কিছু কিছু কি বলবো ট্রেডিশনাল জিনিস যেগুলো আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম, যেগুলো এখনও আমাকে ভীষণ ইমোশনালি টাচ করে যায়, আর হোপফুলি সেগুলো তোমাদেরও খুব ভালো লেগেছে। আজকের ব্লগটাকে না এখানেই শেষ করবো, কারণ অনেকটা রাতও হয়ে গিয়েছে। এখন আমি ওপরে চলে যাব ডিনার করতে, আর ডিনার করে আজকে ওপরেই ঘুমিয়ে পড়বো। লাস্ট কিছুদিন ধরে আমি ওপরেই ঘুমোচ্ছি, একা একা নিচে আর ভালোও লাগছে না, সেই কারণে ওপরে মায়ের কাছে গিয়ে শুচ্ছি। আর গরমটা যা পড়েছে না, জাস্ট ভালোই লাগছে না। আজকে এটাকে এখন এখানেই শেষ করলাম। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমাদের যদি কিছুভাবে হেল্প করতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানিও, আর একটা কমেন্ট করো অবশ্যই। আজকে তো রিমো মোটামুটি ডিনার করার হয়ে গিয়েছে, যতটুকু খবর পেলাম ও ভালো ডিনার করে নিয়েছে, আমিও ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা। এনিওয়েজ, এখনকার মতো গুড নাইট, আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এতক্ষণ বসে একটা মুভি শেষ করলাম, মহারাজা। তোমাদেরকে এখন অন্যরকমভাবে দেখাচ্ছি। আমি বিছানায় বসে বসে নিজে দেখছিলাম যে একদম আয়নার সামনাসামনি আমি ঘুমাই, তো ভাবলাম চলো এইভাবেই একবার ভিডিও করে দেখি। তবে যে কথাটা বলছিলাম, এটা একটা জাস্ট স্টুপিডিটি করলাম। এনিওয়ে, যেটা বলছিলাম যে এতক্ষণ বসে বসে ডিনার শেষ করার পর একটা মুভি শেষ করলাম, মহারাজা। না সরি, মহারাজা না, মহারাজ, যেটা নেটফ্লিক্সে আছে। আমির খানের ছেলে জুনেদ খানের ডেবিউ মুভি। ভালো লাগলো মুভিটা, বেশ ভেরি ইন্টারেস্টিং। মানে এই কেসটার বিষয়ে আমি আগে জানতাম না, তারপরে এই কেসটার বিষয়ে পড়ার পরে আরও বেশি ইন্টারেস্ট আসলো, তো আমি মুভিটা দেখে শেষ করলাম। বেশি লম্বাও না, মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মুভিটা ছিল। ভালোই লাগলো, একটু গান টান বেশি আছে মাঝখানের মধ্যে, তবে ওগুলো বাদ দিয়ে দেখলে ভালোই লাগবে। এনিওয়ে, মুভিটা ভালো ছিল, যদি তোমরা না দেখে থাকো একবার দেখতে পারো। তবে এখন 12:30 বাজে, তো কালকে তো এমনি অফিস যাওয়ার নেই, তো দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই। তবে আমি জানি আমার এখন শুলেও ঘুম পাবে না, এখন মোটামুটি আরও 1 ঘন্টা আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে সময় কাটবে। আজকাল রিসেন্টলি এখন আবার রাত্রেবেলা সেই ক্যান্ডি ক্রাশ খেলার আবার নেশা ধরে গেছে। ঘুমানোর আগে নেশা ধরে যায় নাই, নেশা বলাটা একটু বাজেই হবে, তবে ঘুমানোর আগে ওই একটু সময় ক্যান্ডি ক্রাশ খেলছি, তারপরে একটা বাবল শুট করে একটা গেম আছে, এগুলো খেলে টেলে তারপর গান চালিয়ে গান শুনতে শুনতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ছি। একা একা পুরো বাড়িতে পুরো সারাদিন ধরে, মানে সারা বেলাটা আর কি, যখনই ঘরে থাকি কোনো আওয়াজ পাতি থাকে না, তো তখন একটু গান চালিয়ে শুলে মনে হচ্ছে না ঠিক আছে, ঘরের মধ্যে কেউ একটা আছে, মানে এর বাদে অন্য কোনো আওয়াজ আমার চাই না। যাই হোক, যেটা বলছিলাম, তো আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। রিনি হয়তো এখানে ঘুমিয়ে পড়েছে, আজকে ফোনও করে নাই। রাত্রেবেলা জেনারেলি ফোন করে, মনে হয় খুব টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছে। তো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।